আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যা গত কয়েকদিন ধরে আমি মনে করি আমাদের দেশের প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি ড্রয়িং রুমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা সবাই জানি, একটি বিশাল গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, অজস্র মানুষের আত্মত্যাগ এবং অনেক বড় একটি স্বপ্নের উপর ভর করে এই নতুন রাজনৈতিক মেরুকরণ কিন্তু তৈরি হয়েছে। কথা ছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ হবে জনগণের স্বপ্ন পূরণের একটি জায়গা। সেখানে নতুন দিনের কথা হবে এবং মানুষের অধিকারের কথা বলা হবে। কিন্তু বাস্তবে আমরা আসলে কি দেখলাম? প্রথম দিনের সংসদ অধিবেশনটি যেন কোনো আইন প্রণয়নের জায়গা নয়, বরং পরিণত হলো একটি চরম নাটক এবং হাস্যরসের কারখানায়। আজ আমি এই পুরো বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করব এবং বিশ্লেষণ করে দেখব, এই যে একটি রাজনৈতিক শূন্যতা এবং অপরিপক্কতা তৈরি হয়েছে, এটি আসলে কাদের জন্য সুযোগের দরজা খুলে দিচ্ছে। দর্শক, শুরুতেই আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। 5ই আগস্টের পর যখন সরকার পতন হলো, তখন এই বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের কাছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিল। এমনকি বর্তমান সরকার নিজেও হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেছেন। তখন কিন্তু কেউ একবারের জন্য বলেননি যে এই রাষ্ট্রপতির কাছে আমরা কোনোভাবে শপথ নেব না। অথচ যখন সাংবিধানিক রীতি অনুযায়ী সেই একই রাষ্ট্রপতি সংসদে প্রথম অধিবেশনে ভাষণ দিতে এলেন, তখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটি অভাবনীয় দৃশ্য। জামাতে ইসলামী এবং এনসিপি সহ বিরোধী দলের সদস্যরা আগে থেকে ছাপানো প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলেন। তারা 5 মিনিট ধরে হট্টগোল করলেন, বিক্ষোভ দেখালেন এবং শেষ পর্যন্ত স্পিকারের সামনে দিয়ে ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আমরা সাধারণ একটি প্রশ্ন নিয়ে কথা বলি, এই চরম সহবিরোধিতার মানে কি? শপথ নেওয়ার সময় যিনি বৈধ এবং গ্রহণযোগ্য ছিলেন, ভাষণ দেওয়ার সময় তিনি হঠাৎ করে অগ্রহণযোগ্য হয়ে গেলেন কিভাবে? এই পুরো বিষয়টি কি একটি পরিকল্পিত রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয়? সাধারণ মানুষ কিন্তু এসব দেখছে এবং তাদের মনে ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন জাগা শুরু হয়েছে। শুধু কি তাই? সংসদের ভেতরের পরিবেশের কথা যদি বলি, তবে সেটা আরো বেশি হতাশাজনক। অনেক বছর পর আমরা ভেবেছিলাম একটি প্রাণবন্ত সংসদ আমরা দেখতে পাবো, কিন্তু প্রথম দিনেই দেখা গেল সংসদের সাউন্ড সিস্টেম কাজ করছে না, মাইক নষ্ট, সংসদ সদস্যরা স্পিকারের কথা শুনতে পাচ্ছেন না, আর স্পিকার বুঝতে পারছেন না সদস্যরা কি বলছেন। এক পর্যায়ে তো মাইক ঠিক করার জন্য রীতিমতো নামাজের বিরতিও দিতে হলো। আপনারা একবার একটু ভেবে দেখুন, একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা, যেখানে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা, সেখানে ন্যূনতম একটি পেশাদারিত্ব নেই। গত 15 বা 20 বছরে আমরা অনেক কিছুর সমালোচনা কিন্তু করতে পারি, কিন্তু রাষ্ট্রযন্ত্রের একটি চেইন অফ কমান্ড বা শৃঙ্খলার অভাব অন্ততপক্ষে ছিল না। আর আজ একটি মাইক ঠিক রাখতে না পারার এই ব্যর্থতা যেন বর্তমান পুরো রাষ্ট্র কাঠামোরই একটি প্রতীকী রূপ হয়ে দাঁড়িয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, বিরোধী দলের ভূমিকার দিকে যদি তাকাই, তবে সেখানেও কিন্তু এক ধরনের সিদ্ধান্তহীনতা এবং অপরিপক্কতার ছাপ স্পষ্ট। গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি, কিন্তু সেই শক্তিশালী হওয়ার মানে এই নয় যে শুধু প্লে কার্ড দেখিয়ে ওয়াকআউট করতে হবে। একটি ভারসাম্যপূর্ণ সংসদ পরিচালনার জন্য বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ সাধা হয়েছিল, কিন্তু জামাত সেই প্রস্তাব ফিরিয়ে দিল। তারা বলছে কোনো একটা প্যাকেজ ছাড়া তারা এই পদ নেবে না, কিন্তু সেই প্যাকেজটা আসলে কি, তারা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দেয়নি। এই যে সব বিষয়ে একটা না বলার প্রবণতা, একটা নেতিবাচক রাজনীতি, এগুলো কি সাধারণ মানুষের আদৌ কোনো ধরনের কাজে আসছে, কোনো ধরনের সুফল পাচ্ছে? মানুষ তো তাদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবের জন্য, একটা স্থিতিশীল রাষ্ট্রের জন্য
এই পরিবর্তনকে যেভাবেই হোক তারা মেনে নিয়েছিল। কিন্তু সেই পরিবর্তনের নামে যদি শুধু হট্টগোল আর রাজনৈতিক ফায়দা লোটার খেলা চলতে থাকে, তবে খুব স্বাভাবিকভাবেই এই সরকার এবং বর্তমান বিরোধী দলের উপর থেকে মানুষের যে মোহ রয়েছে সেই মোহ ভঙ্গ হতে কিন্তু বাধ্য। আর ঠিক এই জায়গাতেই আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণের কথা বলতে চাই। দেখুন, আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়াল করেছেন, কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে একটি কথা কিন্তু বলেছিলেন। তিনি বলেছিলেন, জনগণ দেখুক এই নতুন সরকার বা এই নতুন রাজনৈতিক কাঠামো কতটুকু কাজ করতে পারে, তারা ভালো নাকি মন্দ সেটা দেশের মানুষই প্রকৃতপক্ষে বিচার করবে। সংসদের এই বিশৃঙ্খলা, হট্টগোল এবং নেতাদের এই স্ববিরোধিতা দেখে আমার বারবার কিন্তু সেই কথাই মনে পড়ছে। শেখ হাসিনা হয়তো জানতেন রাষ্ট্র পরিচালনা করা আর রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেয়া এক জিনিস নয়। আবেগ দিয়ে আন্দোলন হয়, কিন্তু রাষ্ট্র চালাতে লাগে অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং একটি সুসংগঠিত কাঠামো। শেখ হাসিনা দীর্ঘ যে 15 বছর কিংবা আরো বেশি দেশ পরিচালনা করে গিয়েছেন, সেই সময়ের উনার যে অভিজ্ঞতা, উনার যে পারদর্শিতা, সেই পারদর্শিতা থেকে এবং অভিজ্ঞতা থেকে, বাস্তবতা থেকে উনি হয়তো বর্তমান এই সরকার এবং সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সরকার নিয়ে সব সময় কিন্তু জনগণের ম্যান্ডেট কামনা করতেন। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনাদের উপদেষ্টা পরিষদ যখন দেশ পরিচালনা করছিল, তখনও কিন্তু শেখ হাসিনার মুখ থেকে আমরা কখনো কোনো ধরনের উচ্চবাচ্য শুনিনি। আমরা কি শুনেছি? আমরা শুনেছি আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পক্ষের শক্তি, এবং জনগণ যদি চায় তাহলে আওয়ামী লীগ ফিরবে, অথবা জনগণই আওয়ামী লীগকে ফেরাবে। বর্তমান সময়ে এসে শেখ হাসিনার ভাইরাল হওয়া সেই অডিও বার্তাতে একই বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এর সারাংশ দাঁড়াচ্ছে, জনগণই বর্তমান সময়ে মূল ম্যান্ডেট বা মূল চাবিকাঠি, এবং শেখ হাসিনা এক প্রকার ভবিষ্যৎবাণী এখানে করে দিয়েছেন যে এই সরকার অন্ততপক্ষে বা এই রাজনৈতিক কাঠামো অন্ততপক্ষে খুব একটা ভালো করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এটি কিন্তু একটি রাষ্ট্রের জন্য বা একটি রাষ্ট্রযন্ত্রের যারা পরিচালক তাদের জন্য আগামী একটি সতর্কবার্তা। এখন প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ কি তাহলে ইচ্ছা করে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে? দেখুন, এই বিষয়ে আমি যতটুকু বলবো বা আমি যে বাস্তবতা বর্তমান সময়ে দেখছি, তাতে কিন্তু কোনোভাবেই মনে করছি না যে আওয়ামী লীগ আসলে কোনো ধরনের সহিংসতায় যাবে, আন্দোলনে যাবে, কিংবা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যদি এমনটি করা হতো তাহলে এর কিছু কিছু লক্ষণ কমপক্ষে আমরা রাজনীতির মাঠে দেখতে পেতাম। যেহেতু এই ধরনের কোনো লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এ ধরনের অলিক চিন্তা ভাবনা করাটাও আসলে আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে মনে করি এক ধরনের বোকামে। এখানে যেটি কাজ করছে সেটি হচ্ছে কৌশল, এবং শেখ হাসিনা ওনার অডিও বার্তাতে সেই কৌশলের ইঙ্গিতই কিন্তু জনগণকে এবং জনগণের মাধ্যমে আদায় করার জন্য বলে দিয়েছেন। এখন আজকের সংসদে যখন আমরা দেখি বিএনপি, জামাত বা অন্যান্য দলের নেতারা বসে আছেন, তখন কিন্তু বুকের ভেতর একটা শূন্যতা অনুভব হয়। যতই আমরা সমালোচনা আদৌ করি না কেন, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং বিশাল জনসমর্থন পুষ্ট রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি বা সংসদ যে কতটা অপূর্ণ সেটা এই প্রথম অধিবেশনেই একেবারে নগ্নভাবে কিন্তু ধরা পড়েছে। এই সংসদে এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যারা প্রশাসনিক দক্ষতা বা রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারে। পুরোটাই যেন একদল নতুন বা দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকা মানুষের পরীক্ষা নিরীক্ষার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর এই যে অপরিপক্কতা এবং ব্যর্থতা, এর সুযোগটাই কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে লুফে নেবে বাংলাদেশ আওয়ামী লীগ।
মানুষ খুব দ্রুতই কিন্তু তুলনা করতে শুরু করে। যখন তারা দেখবে যে পরিবর্তনের আশায় তারা এত বড় মূল্য চুকিয়েছে, সেই পরিবর্তন আসলে তাদের জীবনমানের কোনো উন্নয়ন ঘটাতে পারছে না। যখন তারা দেখবে সংসদ পরিণত হয়েছে কেবলই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির জায়গা, তখন অনিবার্যভাবেই কিন্তু তারা পুরনো স্থিতিশীলতার কথা মনে করবে। মানুষ বুঝতে শুরু করবে যে একটি শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করাটা কতটা আসলে জরুরি। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে আসলে শূন্যস্থান বলে কিছু থাকে না। বর্তমান সরকার এবং বিরোধী দল যদি জনগণের এই বিপুল প্রত্যাশাকে ধারণ করতে ব্যর্থ হয়, যদি তারা এভাবেই একে অপরের বিরুদ্ধে নাটক আর প্রহসনের জন্ম দিতে থাকে, তবে জনগণের এই হতাশা এবং ক্ষোভই হবে আওয়ামী লীগের ফিরে আসার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আওয়ামী লীগকে হয়তো এখন প্রকাশ্যে মাঠে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের বিশাল কর্মী বাহিনী এবং তৃণমূলের যে শেকড়, তা এত সহজে কিন্তু উপড়ে ফেলা সম্ভব নয়। বর্তমান কাঠামোর প্রতিটি ভুল, প্রতিটি হট্টগোল এবং প্রতিটি ব্যর্থতাই মূলত আমি মনে করি আওয়ামী লীগের ফিরে আসার পথকে আরো খুব সূক্ষ্মভাবে মসৃণ করে দিচ্ছে। পরিশেষে আমি শুধু এতটুকুই বলতে চাই, রাষ্ট্র আসলে কোনো পরীক্ষাগার নয়, যেখানে দিনের পর দিন ভুল করা যাবে আর মানুষ সেটা মেনে নেবে। এই নাটকীয়তা এবং এই হাস্যরসের রাজনীতি যদি খুব দ্রুত বন্ধ না হয়, তবে এই সংসদ এবং এর সাথে জড়িত প্রতিটি রাজনৈতিক দল ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে। আর সেই ব্যর্থতার ভস্ম থেকেই হয়তো আবারও ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম ঘটবে আওয়ামী লীগের। কারণ জনগণ শেষ পর্যন্ত কিন্তু স্থিতিশীলতা, নিরাপত্তা এবং একটি কার্যকর রাষ্ট্রযন্ত্রই চায়, কোনো রাজনৈতিক সার্কাস তারা চায় না। এবং আমি একটু আগে যেটা বললাম, শেখ হাসিনার অডিও বার্তা এবং শেখ হাসিনা যেভাবে জনগণকে নিয়ে কথা বলছেন, উনি কিন্তু কোনোভাবেই জনগণের বাইরে গিয়ে কথা বলছেন না। এবং এই বর্তমান কাঠামো সম্পূর্ণরূপে কিন্তু জনগণের সাথে আবদ্ধ। এখন দেখুন, জনগণ যদি কোনোভাবে এই রাজনৈতিক কাঠামো, বর্তমান যে ব্যবস্থা রয়েছে, বিএনপি কিংবা বিরোধী দল জামাত, তাদের বিপক্ষে ধীরে 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 কথা বলতে শুরু করে, তাহলে এই ধীরে ধীরে কথা বলাটা কিন্তু একসময় বিশাল একটি কথায় পরিণত হবে। এবং রাজনীতিতে যখনই একটি বিশাল আকার হতে সৃষ্টি হয় বা একটি বিশাল গণজাগরণের সৃষ্টি হয়, তখনই কিন্তু একটি পরিবর্তন আমরা দেখতে পাই। যেই পরিবর্তন আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট। দেখুন, এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিভিন্ন বিশ্লেষক সবাই একটি মেটিকুলাস ডিজাইন বা পরিকল্পিত অথবা বিদেশিদের নীল নকশার কথা বলেন। কিন্তু আপনারা কি কেউ কখনো লক্ষ্য করেছেন যে কোনো বিদেশি এসে কোনো গোলাবারুদ ব্যবহার করে কোনোভাবেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন 2024 সালে ঘটায়নি? তাদের পতন ঘটানো হয়েছিল এই দেশের জনগণকে ব্যবহার করে, এই দেশের তরুণ প্রজন্মকে ব্যবহার করে। সেটা যে পরিকল্পনাই হোক, এখানে কাজ করেছে, সৈনিক হিসাবে কাজ করে কিন্তু এই জনরোষ এবং এই দেশের জনগণ। এবং শেখ হাসিনা বর্তমান সময়ে ঠিক এই কাজটি করছেন। না হলে তিনি হয়তো বা পারতেন আওয়ামী লীগ নেতাকর্মীদের উস্কে দিতে, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিহিংসার রাজনীতিতে লেলিয়ে দিতে। তিনি সেটা না করে জনগণের ম্যান্ডেট কামনা করেছেন, জনগণকে ওনার একমাত্র পুঁজি হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এবং এই জনগণের পুঁজি যেভাবে তিনি গ্রহণ করার চেষ্টা করছেন, এটি যদি তিনি সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারেন, এই ধীরে ধীরে কথাগুলো যদি একটি বড় কথায় পরিণত হয়, তাহলে জনগণ এক সময় না এক সময় এই সরকার এবং এই রাষ্ট্র কাঠামোর এইসব হাস্যরস এবং সার্কাসের কর্মকাণ্ড দেখে তারা ক্ষুব্ধ হবে। আরেকটি বড় কারণ হচ্ছে, যখন জনগণ তাদের যে আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, এই বিরোধী দলকে মেনে নিয়েছিল এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল, তাদের সেই আশা যখন তারা পূরণ করতে পারবে না, তারা হতাশায় নিমজ্জিত হবে, তারা ভুক্তভোগী হবে, তখন কিন্তু কোনো ধরনের হাস্যরস, কোনো ধরনের সংসদীয় নাটক, কোনো ধরনের রাজনৈতিক কাজ এখানে কাজে আসবে না। তখন হয়তোবা আরেকটি মেটিকুলাস ডিজাইন কিংবা আরেকটি ব্লু প্রিন্টের কথা আমরা শুনতে পাবো। তবে বাস্তবতা হলো জনগণই সর্বক্ষমতার উৎস।
জনগণই একটা জিনিসকে, একটি রাজনৈতিক শক্তিকে মাথার উপরে তুলে নাচতে পারে, আবার জনগণই চাইলে সেটাকে মাথা থেকে নামিয়ে আছাড় মারতে পারে। যেমনটি আমরা দেখেছি এনসিপির বেলায় বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। তখন কিন্তু তাদের খুব জোয়ার ছিল। জনগণ এই এনসিপি কিংবা বিপ্লবী সারথি যারা ছিলেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথার তাজ বানিয়ে কিন্তু নিয়ে ঘুরছিলেন। মুখে মুখে তাদের জয়গান শোনা গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা যখন ব্যর্থ হলেন তখন কিন্তু তাদেরকেই জনগণ মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবং জামাতের প্রতি জনগণের যে একটি আত্মবিশ্বাস, কনফিডেন্স ছিল, সেটিও কিন্তু নির্বাচনের সময় তারা হারিয়ে ফেলেছে এবং বিএনপি সরকার গঠন করেছে। অথচ আমরা সেই সময় অনেক বিচার বিশ্লেষকের কাছ থেকে অনেকভাবেই কিন্তু শুনেছিলাম যে জামাত সরকার গঠন করবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, জনগণ যদি কাউকে মাথায় তুলে তাহলে সে মাথার তাজ হয়ে থাকে, সর্বক্ষমতার অধিকারী হয়। আর জনগণ যদি কাউকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে সে আস্থা করেই নিক্ষিপ্ত হয়। সুতরাং মূল কথা এবং শেষ কথা একটাই, এই যে বর্তমান সরকার এবং বিরোধী দল তাদের প্রথম সংসদীয় অধিবেশন থেকে শুরু করে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় তারা যেভাবে যে বিষয়গুলোর সম্মুখীন হচ্ছেন, এগুলো যদি জনগণের কল্যাণে না আসে, জনগণ যদি কোনোভাবে তাদের কল্যাণ না পেয়ে কথা বলা শুরু করে, তাহলে দেখা যাবে যে এই সরকার এবং এই রাষ্ট্রীয় কাঠামো হয়তোবা আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে এবং এই সুযোগটি আওয়ামী লীগ খুঁজছে। এটিই হবে আওয়ামী লীগের সব থেকে বড় ট্রাম্প কার্ড। শেখ হাসিনা সেই অপেক্ষায় আছেন এবং সেটি যদি কোনোভাবে শেখ হাসিনার হাতে চলে যায়, তাহলে বাংলাদেশের পট পরিবর্তন হতে আরেকটি 5ই আগস্টের পরিবর্তন হবে না, বরঞ্চ জনগণের মুখের কথা, জনগণের আওয়াজ এখানে 5ই আগস্টের ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়ে যাবে। তবে আমরা সাধারণ জনগণ রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে যে বিষয়গুলো চাই, সেটি হচ্ছে দেশের স্থিতিশীলতা, দেশের রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রীয় যে কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো খুব সুন্দরভাবে চলুক এবং তারা মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করুক। তারা যেন ব্যর্থ না হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো রয়েছে সেগুলোকে যেন ব্যর্থতার মুখে ঠেলে না দেয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নীতি নির্ধারক যারা বর্তমানে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সংসদীয় অধিবেশন থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করার জন্য যেভাবে জনগণের একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, সেই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোর দিকে নজর দিন, সেগুলোকে ফোকাস করুন এবং সেগুলো ফুলফিল করার চেষ্টা করুন। তখনই আপনাদের নির্বাচনী ম্যান্ডেট, আপনাদের নির্বাচনী ইশতেহার এবং আপনাদের যে ক্ষমতা ধরে রাখার শিকড়, সেটি কিন্তু পাকাপোক্ত হবে এবং ক্ষমতার শিকড় যখন পাকাপোক্ত হয়ে যায় তখন কিন্তু সেটি উপড়ে ফেলা অনেক কঠিন হয়। অবশ্যই সবাই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। এবং আজকের এই আলোচনা নিয়ে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে, পক্ষে হোক বিপক্ষে হোক, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মন্তব্য আমার জন্য অনুপ্রেরণার এবং আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।